মধ্য আকাশে পাইলট হার্ট ফেল করে মারা গেলেন। বিমানের যাত্রী শিল্পপতি ডগ হোয়াইট, তার স্ত্রী ও 2 কন্যা, আর কোনো পাইলট নেই। সেই অবস্থা থেকে কিভাবে তারা উদ্ধার পেলেন? বিদেশি পত্রিকা থেকে সেই কাহিনী জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। জো ক্যাবুকের উপর যে কোনো যাত্রী নির্ভর করতে পারেন। 67 বছর বয়সী এই মার্কিন বিমান বাহিনীর কর্নেল ভিয়েতনামের উপর দিয়ে F-100S চালিয়েছেন। ইংল্যান্ডে একটি জঙ্গি বিমানের শাখা পরিচালনা করেছেন। ইতালিতে ন্যাটো অভিযানে সহকারী পরিচালক ছিলেন। 1989 সালে সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি তার জন্মস্থান লুইজিয়ানায় ফিরে আসেন। তারপরের 20 বছর তিনি মনরো আঞ্চলিক বিমানবন্দর থেকে ভাড়া বিমান চালিয়েছেন। শুভ্র কেশ, সুঠামদেহী ক্যাবুক ধর্মনিষ্ঠ এবং বিমান চালনার সময় কোনো ধরনের ঝুঁকি নেন না। গত ইস্টার সানডের রাত 1:30টার দিকে তিনি 6 আসনের বেচক্রাফট কিং ইয়ার 200 নিয়ে ফ্লোরিডার দিকে রওনা হয়েছিলেন। কো পাইলটের আসনে বসা ছিলেন স্বয়ং বিমানের মালিক। হালকা পাতলা এই ধনী ব্যবসায়ীর নাম ডগ হোয়াইট। হোয়াইটের স্ত্রী ট্যারি এবং তাদের 2 মেয়েও ছিল বিমানের যাত্রী। তারা অবশ্য যাত্রীদের কেবিনে কম্বল মুড়িয়ে শুয়েছিল। বাড়ি ফেরার যাত্রাপথে 3 ঘন্টা সময় তারা বই পড়ে আর ঘুমিয়ে কাটানোর পরিকল্পনা করে। উড়াল পথে ক্যাবুকের সঙ্গ হোয়াইটের ভালোই লাগছিল। অবশ্য তার সময় ভালো যাচ্ছিল না। আগের শনিবার তার 53 বছর বয়সী ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তারা লুইজিয়ানা থেকে ফ্লোরিডা যাচ্ছিলেন। ক্যাবুক সতর্ক করে দিয়ে বললেন, আমরা মেঘের পর্দা ভেদ করে একটু ওপরে যাব। ক্যাবুক মিয়ামির এয়ার কন্ট্রোলে বিমানের পরিচয় নম্বর N559DW জানিয়ে রুটিন কল দিতে শুরু করলেন। মিয়ামি সেন্টার, কিং এয়ার 559R ডেল্টা হুইস্কি। কিন্তু হঠাৎ করে তার কণ্ঠ থেমে গেল। চিবুকটা বুকের দিকে ঝুলে পড়ল। হোয়াইট তাকে কাছে টেনে নিয়ে তার নাম ধরে ডাকতে লাগলেন। মাথা উঠিয়ে ক্যাবুক একটি দীর্ঘ আত্মচিৎকার করলেন। তারপরই তার চোখ দুটি কোটরে বসে গেল এবং তিনি নিশ্চল হয়ে গেলেন। হোয়াইট চারপাশে তাকালেন, তারপর তার স্ত্রীকে চিৎকার করে ডাকলেন, ট্যারি, এদিকে এসো, বিপদে পড়ে গেছি। ট্যারি এসে দেখলেন ক্যাবুক তার আসনে পড়ে রয়েছে। তিনি তাকে জাগাতে চেষ্টা করলেন। হোয়াইট বললেন, তাকে ছেড়ে দাও। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে তিনি ভয়ঙ্কর সত্য কথাটি বললেন, ও মারা গেছে। ক্যাবিনে লুইজিয়ানা স্টেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী 18 বছর বয়সী ম্যাগি আর তার বোন 17 বছর বয়সী হাই স্কুল পড়ুয়া বেইলি আতঙ্কে কাঁপছিল। বিমানটি তখন মাটি থেকে 1 মাইল উপরে এবং মিনিটে 2000 ফুট করে উপরে উঠছে। সেটিকে নিরাপদে ভূমিতে নামিয়ে আনতে পারে এমন কেউ ছিলেন না বিমানে। অবশ্য ডগ হোয়াইটের পাইলটের লাইসেন্স ছিল, তবে তার বিমান চালানোর অভিজ্ঞতা সামান্য। 1990 সালে তিনি 1 ইঞ্জিনের ক্ষুদ্র সেসনা 172 চালিয়েছিলেন লাইসেন্স পাওয়ার জন্য। লাইসেন্স পাওয়ার পর শখের বশে আর মাত্র 1 বার বিমানটি চালিয়েছিলেন, তারপর আর না। 18 বছর পর তিনি এই কিং ইয়ারটি কেনেন। সেসনা আর কিং ইয়ারের মধ্যে পার্থক্য অনেক। প্রথমটি খুবই ছোট এবং অনেক সরল। তুলনায় কিং ইয়ার অনেক জটিল এবং 2 ইঞ্জিনের। এটি সেসনার চেয়ে দ্বিগুণ দ্রুত, 5 গুণ ভারী এবং এর সুইচগুলোর সংখ্যা বেশি এবং দুর্বোধ্য। হোয়াইট এই বিমানের মাত্র একটা যন্ত্রই চালাতে পারেন, সেটি হলো রেডিও। এটাও তিনি শিখেছিলেন অনেক আগে ফ্লাইট পাইলটের কাছ থেকে। বিমানটি এখন চলছে অটো পাইলটে। এই ব্যবস্থার সাথেও হোয়াইট পরিচিত নন। মৃত্যুর আগে ক্যাবুকের ইচ্ছা ছিল 10,000 ফুট উপরে ওঠার, কিন্তু ইতিমধ্যে তিনি মারা যাওয়ায় তিনি আর প্রয়োজনীয় সুইচে চাপ দিতে পারেননি। ফলে বিমানটি উপরের দিকে উঠতেই থাকল। হোয়াইট জানতেন বিমানটি যদি 35,000 ফুটের বেশি উচ্চতায় উঠে যায় তবে পাতলা বায়ুস্তরে এটি পাক খেতে থাকবে। এর চেয়েও বড় বিপদ ছিল
ক্যাবকের দেহটি হুমড়ি খেয়ে কন্ট্রোল বোর্ডে পড়ে যেতে পারে। হোয়াইট তার স্ত্রীকে বললেন দেহটিকে সরিয়ে ফেলতে। তিনি ম্যাগির সাহায্য চাইলেন, কিন্তু সেখানে জায়গা ছিল সামান্যই। ট্যারি ক্যাবকের দেহটি সরাতে চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হলো না। হোয়াইট তাই দেখে ট্যারিকে বললেন, তুমি তোমার জায়গায় ফিরে গিয়ে প্রার্থনা করতে থাকো। তিনি ক্যাবিনে ফিরে মেয়ে দুটিকে জড়িয়ে ধরে থাকলেন আর প্রার্থনা করতে লাগলেন। মৃত্যু হলে যেন তারই হয়। শাশুড়ির এক পুত্র মাত্র 1 সপ্তাহ আগে মারা গেছেন। প্রভু, এখন আবার তাকে পুত্র শোকে ফেলো না। হোয়াইট রেডিওতে বার্তা পাঠালেন, মিয়ামি, জরুরি সাহায্য দরকার। আমার পাইলট অজ্ঞান হয়ে গেছেন। তার এই বার্তাটি মিয়ামি এয়ার রোড ট্রাফিক কন্ট্রোল সেন্টারে পৌঁছালো নেট হেনকেলসের কাছে। সেদিন কর্মরত 97 জন কন্ট্রোলারের একজন তিনি পাল্টা হোয়াইটকে প্রশ্ন করলেন, তুমি কি পাশ করা পাইলট? হোয়াইট জবাব দিলেন, সামান্য অভিজ্ঞতা, 1 ইঞ্জিনের। আমার এখন কিং এয়ার পাইলটের সাথে কথা বলা দরকার। হেনকেলস শিউরে উঠলেন। পাইলট অক্ষম হওয়ার পর যাত্রীদের বিমানকে ল্যান্ড করানোর অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এই বিমানের মতো বড় ও জটিল বিমানের ক্ষেত্রে তেমন ঘটনা বলতে গেলে ঘটেনি। তিনি হোয়াইটের অবস্থাটি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে হোয়াইটকে 12,000 ফুট উঁচুতে ওড়ার পরামর্শ দিলেন। তবে হেনকেলসের নিজেরই বিমান চালানোর অভিজ্ঞতা ছিল সীমিত, তাই ঠিক কি করতে হবে বুঝতে পারছিলেন না। তবে টানা 6 মিনিট খোঁজাখুঁজির পর কিং এয়ারের একটি মডেল সামনে নিয়ে বসলেন। এদিকে বিমানটি তখনও উপরে উঠছিল। হোয়াইট বললেন, এটাকে থামাতে হবে। হেনকেলস জবাব দিলেন, আমি আছি এখানে, ভয় পেও না, আমি একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। ঠিক তখনই একজন সুপারভাইজার এলেন এই কাজে পারদর্শী লিসা গ্রিমকে নিয়ে। গ্রিম প্রথমেই হোয়াইটকে বিমানটিকে অটো পাইলট অবস্থা থেকে সরিয়ে আনতে কি করতে হবে তা জানালেন। বিমানটি তখন 17,500 ফুট উপরে। তিনি একেবারে শান্ত গলায় বললেন, আমরা বিমানের গতি খুব ধীরে ধীরে কমিয়ে আনব। লিসা গ্রিম হোয়াইটকে কয়েকটি সুইচ চাপতে বললেন। সেটাও খুব সহজ ছিল না, তবে হোয়াইট তা শেষ পর্যন্ত করতে পারলেন। গ্রিমরা চেয়েছিলেন বিমানটিকে মিয়ামিতে ফিরিয়ে আনতে, কিন্তু বিমান চলাচলের নিয়ম হল এইসব ক্ষেত্রে কাছাকাছি বিমানবন্দরেই বিমানটিকে অবতরণের ব্যবস্থা করতে হবে। তাই ফোর্ট মায়ার্সের সাউথ ইস্ট ফ্লোরিডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বেছে নিলেন এবং তাদের কাছেই বিমানের নিয়ন্ত্রণ ছেড়ে দিলেন। হোয়াইট ততক্ষণে তাদের সঙ্গ পছন্দ করে ফেলেছিলেন, কিন্তু তাদের সাথে থাকার উপায় ছিল না। ফোর্ট মায়ার্স কন্ট্রোল সেন্টারে ব্রায়ান নর্টন তখন কাজ শেষে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু জরুরি এই কাজের কথা বলে তার বস তাকে থামালেন। ওই দিন এয়ারপোর্টে যে 2 জন কন্ট্রোলারের বিমান চালানোর ব্যাপক অভিজ্ঞতা ছিল, তাদের একজন ছিলেন নর্টন, অন্যজন ছিলেন ড্যানিও ফ্যাবিও। তিনিও মাত্র 2 মাস আগে ফোর্ট মায়ার্সে যোগ দিয়েছেন। তবে তাদের কারোরই কিং এয়ার 200 চালানোর অভিজ্ঞতা ছিল না। তবে ফ্যাবিওর গুরু ক্যারি সরেনসনের এয়ার কিং সম্পর্কে ধারণা ছিল। সরেনসনের জীবনটি ছিল বিমান দুর্ঘটনায় জর্জরিত। তিনি যখন কিশোর, তখন তার বাবা, কর্পোরেট পাইলট, বিমান দুর্ঘটনায় নিহত হন। বিমান প্রশিক্ষক তার সৎ পিতাও বিমান দুর্ঘটনার শিকার হন। পিতার প্রতি সম্মান প্রদর্শন করতেই তিনি পাইলট হয়েছিলেন। তার প্রতিজ্ঞা ছিল দুর্ঘটনা প্রতিরোধ। হোয়াইটকে সহায়তা করতে নর্টন বসলেন রাডার প্যানেলে, আর ফ্যাবিও তার সেলফোন তুলে তার গুরু সরেনসনকে কল করলেন। সরেনসন জানালেন তিনি 1995 সালের পর আর কিং এয়ার চালাননি, তবে কিছু ধারণা দিতে পারেন। তিনি বাড়িতে কম্পিউটারের সামনে বসে হোয়াইটের বিমানের একটি মডেল বাছাই করলেন। নর্টন রেডিওতে হোয়াইটের কাছে জানতে চাইলেন, আমরা এখন অন্য একজন পাইলটের কাছ থেকে সাহায্য নিয়ে তোমাকে জানাচ্ছি, তুমি কি এখন অটো পাইলটে আছো নাকি হাতে চালাচ্ছ? হোয়াইট জানালেন, আমি আর সদ্যপ্রভু হাতেই চালাচ্ছি। তার পেছনে ক্যাবিনে তার স্ত্রী আর 2 মেয়ে তখনও আতঙ্কে ঘুটিয়ে রয়েছে। নর্টন বললেন, ঠিক আছে, আমরা এখন তোমাকে বিমানবন্দরের দিকে নিয়ে যাচ্ছি। তিনি হোয়াইটকে বাঁ দিকে 90 ডিগ্রি যেতে বললেন। ফ্যাবিও তখন সরেনসনের কাছ থেকে কখন কোন বাটনে চাপ দিতে হবে তা জেনে নিয়ে নর্টনকে জানাচ্ছিলেন। নর্টন সেটা বলে দিচ্ছিলেন হোয়াইটকে।
সরেনসন তখন আরেকটি পরামর্শ দিলেন। বললেন, হোয়াইটকে বলো কিং ইয়ার আসলে এক ইঞ্জিনের বিমানের মতোই, বিমান মানেই বিমান। এই পরামর্শ হোয়াইটকে অনেক চিন্তা থেকে মুক্ত করল। তাদের পরামর্শ মতো হোয়াইট বিমানটি চালাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলেন। ধীরে ধীরে নেমে আসতে লাগল বিমানটি। সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় বিমানবন্দরে তখন অ্যাম্বুলেন্স আর দমকল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। হোয়াইট চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বিমানটিকে ল্যান্ড করাতে। ট্যারি আরও জোরে তার মেয়ে দুটিকে আঁকড়ে ধরেছেন আর প্রার্থনা করছেন মনে প্রাণে। নর্টন হোয়াইটকে জানালেন, পুরো রানওয়ে তোমার, তুমি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে নামো। মিয়ামিতে একজন সুপারভাইজার লিসা গ্রিমকে জানালেন তিনি নেমেছেন। গ্রিম চিৎকার করে জানতে চাইলেন, এর মানেটা কি? বিমানটি নিরাপদে নেমেছে নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে? ফোর্ট মায়ার্স বিমানবন্দরে বিমানটি কিভাবে নেমেছে তা দেখতে ফ্যাবিও কন্ট্রোল ভবন থেকে নেমে দৌড়ে বাইরে এলেন। কিং ইয়ার নিখুঁতভাবে অবতরণ করেছে। সবার মাঝে আনন্দের বন্যা বয়ে গেল। চারজনই বিমান থেকে বের হয়ে এলেন। চিকিৎসকরা জো ক্যাবুককে ককপিট থেকে নামিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন, কিন্তু কাজ হল না। পরে ময়নাতদন্তে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই শিল্পপতি হোয়াইট লুইজিয়ানায় তার বাড়িতে ফিরে গিফট সার্টিফিকেট পাঠালেন গ্রিম, নর্টন, ফ্যাবিও ও সরেনসনকে। জবাবে তারা জানালেন সব কৃতিত্ব হোয়াইটের। তিনি কিং ইয়ারকে মধ্য আকাশ থেকে অখণ্ডভাবে নামিয়ে এনেছেন। এই ঘটনার 1 মাস পরও প্রতি রাতের 3টায় দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙত হোয়াইটের। প্রতিবারই তিনি স্বপ্ন দেখতেন তিনি তার বিমানের কন্ট্রোলে এবং কি করতে হবে জানেন না। তিনি আবার বিমান চালানো শিখতে গেলেন। যদি আবার কখনো জরুরি অবতরণ করতে হয় তবে তিনি নিজেই যেন তা করতে পারেন। তিনি এখনও মনে করেন ওপরওয়ালাই তাকে ও তার পরিবারকে বাঁচিয়েছেন। দয়া করে আমাদের ক্রিয়েটিভ নলেজ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকুন।